একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠান সে কখন বুঝবে যে আমার এখন ব্র্যান্ডিং দরকার? যে মনে করেন আজকে তো শুরুই করছে ব্যবসা, তার হাতে ধরেন 20,000 টাকা মতো আছে, ওকে, সো সে কিভাবে ব্র্যান্ডিং করবে? কিন্তু চাকরির পাশাপাশি ব্যবসা করাটা আমার জন্য খুব কঠিন ছিল। কিছু জায়গায় ভালো হয়েছে, কিছু জায়গায় খুব ডিজাস্টার ছিল, টাকা পয়সা খুব গেছে। একটা জিনিস আমার ভেতর খুব কষ্ট লাগতো আমার, যে ব্র্যান্ডিং মার্কেটিং কেন আল্লাহর পছন্দ মতো হবে না, এরকম এটা নিয়ে খুব প্যারা খাইতাম যে ভাইয়া ওয়াই ডু টু সেন্স না করে যদি অন্য কিছু করেন তো আপনি তো আরো বেশি আর্ন করতে পারতেন। আমি কোথাও গেলে আমাকে একটু রেকগনাইজ করে, আমাকে চেনা শুরু হয়, একটু দাম দিচ্ছে, কতক্ষণ আমার সাথে এক্সট্রা সময় কাটাচ্ছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে যে নাফিস ফোন দিয়ে বলতেছে আমাকে, দোস্ত আলহামদুলিল্লাহ উই গট আ স্পন্সর। যে নীলের সাথে যে এপিসোডটা আমরা শুট করেছিলাম ওই দিন কিন্তু নীলের সাথে করার কথা ছিল না। 2 সেন্সের 100K হওয়ার আগে নীলের 100K হয়েছিল। আমি এমনও দেখছি মাশাআল্লাহ আপনার এমনও ক্লায়েন্ট আছে যারা পার মান্থ কোটি কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে। সো ওয়াই ইউ আর নট স্টার্টিং এ $1 million অফ বিজনেস? তার ব্যবসাটা জেনে আমি নিজে একটা ব্যবসা দাঁড় করে ফেলবো, এই জায়গাটা আসলে আমরা করতেও চাই না, ওই জায়গাটা আমরা করি না, ওটা করার আসলে সুযোগও নেই। ভাইয়া যখন মানুষ বিজনেসে চলে যায় তখন তার বিজনেসের মাইন্ডসেট থাকে, তার কারণে সে তার বিজনেসের প্রবলেমগুলো দেখতে পারে না, যেগুলো একটা ডিজিটাল মার্কেটার দেখতে পারে। ভাইয়া আপনি যখন মারা যাবেন তখন আপনি কি চান মানুষ আপনাকে কি হিসেবে মনে রাখবে? সো ভাইয়া ব্র্যান্ড জিনিসটা আসলে কি? অনেকে ভাবে ব্র্যান্ড মানে হচ্ছে একটা লোগো বা একটা কালার, আসলে ব্র্যান্ড জিনিসটা আসলে কি? এটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। তো ভেরি কমন কোয়েশ্চেন আমার জন্য, যে ব্র্যান্ড আসলে কি। আচ্ছা, ভেরি গুড। একটা ব্যবসা যখন তার প্রোডাক্ট অথবা তার কোনো একটা গল্প যদি তার কাস্টমার মনে এমনভাবে গেঁথে দিতে পারে যে কাস্টমার এই ব্যবসাটার কথা খালি ভাববে, অথবা কাস্টমার ওই ব্যবসাটার যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো দিচ্ছে সেইগুলোর কথা ভাববে, যদি এই জিনিসটা সম্ভব হয় তাইলে আমরা ব্যবসাটার বলতে পারবো ভাই এটা একটা ব্র্যান্ড। যেমন আমি যদি কোনো গাড়ির একটা ব্র্যান্ডের কথা বলি, তুমি কয়েকটা নাম বলতে পারবে না? তুমি বলবা মার্সিডিজ, BMW, ওকে, রোলস রয়েস, টয়োটা, এরকম অনেক নাম বলবা। যেহেতু আমি এই গাড়ির কথা বলার পর তোমার মাথায় এগুলো আসছে, সো এগুলা ব্র্যান্ড। সো ব্র্যান্ড হইতেছে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস অথবা একটা ব্যবসা ওভারঅল, এটা যদি তার কাস্টমারের মাথায় তার গল্প, তার নাম, ওভারঅল একটা ছবি এঁকে দিতে পারে, এটা হচ্ছে ব্র্যান্ড। সো একটা ব্যবসা ভাইয়া, মানে আমরা বুঝলাম ব্র্যান্ডিং জিনিসটাকে, একটা বেসিক ওভারভিউ পেলাম। একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠান সে কখন বুঝবে যে আমার এখন ব্র্যান্ডিং দরকার? ওকে, তুমি অনেকদিন ধরে ব্যবসা করতেছো, এখন ব্যবসা করতে করতে কোন সময় গিয়ে বলবা যে আমি এখন ব্র্যান্ড হব? এমন যদি হয় যে তুমি তোমার ব্যবসাটা মোটামুটি একটা স্কেল ওঠা শুরু হয়েছে, তুমি এখান থেকে এখন রেভিনিউ আসা শুরু হয়ে গেছে, ভালো হচ্ছে, এবং তুমি বুঝতে পারতেছো যে আমি যদি এখন একটু ডিফারেন্সিয়েট নিজেকে না করে, একটু যদি নিজেকে ভিন্ন করে মানুষের মনে জায়গা না তৈরি করি, তাহলে দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে অন্য কম্পিটিটররা আসলে আমি হারিয়ে যেতে পারি। তখনই কি করে ব্যবসাগুলো কাস্টমারের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ তৈরি করার জন্য, যে অন্য কম্পিটিটররা আসলেও আমি হারায় যাবো না, আমার সাথে একটা লয়্যালটি সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখনই কি করে কোম্পানিগুলো হচ্ছে একটু বেশি ভ্যালু অ্যাড করতে চায়, যে আমি এমনভাবে তোমাকে সার্ভিস দিব যে তুমি অন্যের দিকে যাবা না। রাইট, আমার কথাটাই তোমার মাথায় থাকবে। শুধুমাত্র সার্ভিস দিয়ে না, বিভিন্ন গল্প দিয়ে, এটা ইমোশনাল গল্প হতে পারে, এটা হতে পারে এন্টারটেইনিং গল্প হতে পারে, নানানভাবে। তো ওই মুহূর্তে কোম্পানিগুলো ডিসিশন নেয় আমি একটা ব্র্যান্ড বিল্ড করব। আর যে কোম্পানিগুলো অলরেডি এই জার্নিটা জানে, যেমন মনে করো আজকে মেঘনা গ্রুপ, তারা একটা প্রোডাক্ট লঞ্চ করবে, ওরা কিন্তু এরকম বলবে না এই প্রোডাক্টটা বেশ অনেক দিন সেলস শুরু হোক তারপরে ব্র্যান্ডিং করবে, এটা বলবে না। ওরা ডে 1 থেকে ব্র্যান্ডিং করবে, বিকজ তারা জানে যদি আমি মার্কেটে নামতে হয়, আমি যদি মার্কেটে কোনো একটা প্রোডাক্ট ছাড়ি, ওটার তো প্রচুর কম্পিটিশান, আমার প্রোডাক্টটার আলাদা করে একটা পজিশন তৈরি করতে, যেমন আমি বললাম প্রচুর টুথপেস্ট, তাইলে মানুষ আমার টুথপেস্টটা কেন ইউজ করবে? প্রচুর আটা, আমার আটাটা কেন খাবে? এই যে আমি নিজেকে নতুন করে একটা প্রোডাক্ট ছাড়ার পরও মার্কেটে একটা পজিশন তৈরি করতে পারতেছি, এটা ব্র্যান্ডের ল্যাঙ্গুয়েজে আমরা বলি কি ব্র্যান্ড পজিশনিং। সো এই বড় কোম্পানিগুলো বা গোছানো কোম্পানিগুলো, অনেক মাঝারি ছোট কোম্পানিরাও করতে পারে। এই কোম্পানিগুলো কি করে কি ফ্রম ডে 1ই তারা ডিসিশন নেয় আমি ব্র্যান্ডিং করবো। তাহলে তোমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই আমি কখন ব্র্যান্ডিং শুরু করবো? সো তুমি যদি গোছায় কাজ করতে পারো তাহলে তুমি ডে 1 থেকেই শুরু করতে পারো। অর তুমি যদি এসএমই মডেলে এভাবে চিন্তা করো যে আমি আসলে বেশ কয়েক মাস বা 1-2 বছর বা বেশ কিছু বছর আগে আমি সেলস জেনারেট করি, দেখি কাস্টমার আমাকে নিয়ে কী ভাবে, তারপর আমি ব্র্যান্ডিং করবো, দ্যাটস অলসো পসিবল। সো এই জায়গায় মানে আই হ্যাভ এ কোয়েশ্চেন, যে মনে করেন একটা ছোট উদ্যোক্তা, যে মনে করেন আজকে তো শুরুই করছে ব্যবসা, তার হাতে ধরেন 20,000 টাকা মতো আছে, ওকে, সো সে কিভাবে ব্র্যান্ডিং করবে? বা এই যে একটা আপনি যে একটা পয়েন্ট বলেন যে একটা ভ্যালু অ্যাড করা, সো তার অত টাকা পয়সা নাই,
সে কিভাবে এই ব্র্যান্ডিংটা করবে বা সে কিভাবে একটা ভ্যালু অ্যাড করবে। আর ভ্যালু অ্যাড করা মানে কি, ভ্যালু অ্যাড করা মানে কি এই যে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি তার সাথে একটা প্রোডাক্ট আমি ফ্রি দিব অথবা ডিসকাউন্ট দিব, একটু যদি ভাইঙ্গা বলেন। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। আচ্ছা, আমি তোমাকে রিয়েল কেস সিনারিও বলি একটা, প্লিজ। আমি কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে দেখা হইলো আমার রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো উনি একজনের মাধ্যমে আমাকে ডাক দেওয়া হয়েছেন, হ্যাঁ, তার সাথে আমি দেখা করলাম, দেখা করে আমি তার পরিচয় জানতে চাইলাম, হ্যাঁ আমি কথাবার্তা বললাম। তো তিনি হচ্ছেন আমার বাচ্চার স্কুলের পাশে, তিনি পুরি বিক্রি করে, চাকরি করতো, তো চাকরিটা বর্তমানে আর করছেন না, তিনি এখন পুরি বিক্রি করছেন, মাশাআল্লাহ হি ইজ মেকিং ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি। সো উনি ইন্সপায়ার্ড বাই খালিদ ফারহান। ওকে, নাইস। হ্যাঁ, এবং উনি টু সেন্স পডকাস্ট দেখে। সো ওই ভাইটা হচ্ছে খালিদ ফারহান দ্বারা ইন্সপায়ার্ড, আবার উনি টু সেন্স পডকাস্টও দেখে। সো উনি কি করলেন, কোন প্রোডাক্ট নিয়ে উনি নামবেন সেটাও আগে একদম রিসার্চ করছেন। হ্যাঁ, বর্তমানে উনি হচ্ছেন সিঙ্গারা বিক্রি করেন আর খেতাপুরি বেচেন। সো খেতাপুরি এটা খুব জনপ্রিয় প্রোডাক্ট আবার। সো উনি যেটা করলেন, একটু সবার থেকে আলাদা হওয়ার জন্য, দেখো তুমি বলতেছো ভাইয়া অল্প ইনভেস্টমেন্টে একটা কিছু যদি শুরু করতে চায়, তাহলে ওনার পয়েন্ট অফ ভিউটা একটু চিন্তা করো। উনি শুরু করলেন এবং ওনার যে কার্ট আছে, ফুড কার্ট, সেই কার্টের উপরে সুন্দর করে লিখে দিলেন যে এখানে পোড়া তেল ব্যবহার করা হয় না। মানে কি, নর্মালি আমরা কি জানি পুরি সিঙ্গারা ভাজবে কি পোড়া তেলই বারবার ভাজবে, তাই না? ওনার তেলটা যখন পুড়ে আসে তখন সেই তেলটা বাদ দিয়ে নতুন তেল ঢেলে দেয় এবং সেই তেলটা দিয়ে উনি রান্না করে। এইটা সত্য যে তার রান্না ভালো, রান্না যদি ভালো না হয় তাহলে এত গল্পেও আর কোনো কাজ হবে না। তার মানে প্রোডাক্ট খুব ভালো হইতে হবে, যেটা কিনা সে করছে আলহামদুলিল্লাহ। এরপর সে ভ্যালু অ্যাড করা শুরু করছে। কি করতেছে? সে হচ্ছে পোড়া তেল ব্যবহার করছে না। ইন্টারেস্টিং, সে ডে ওয়ান থেকেই পেমেন্ট মেথড নিয়ে রাখছে, বিকাশে তাকে পে করা যায়, সে তার স্ক্যানার দিয়ে রাখছে, সে হচ্ছে তার ফেসবুক পেজে লিঙ্কডিন দিয়ে রাখছে। সে এমনভাবে করছে, সে নিজেকে চিন্তা করে নাই আমি তো ছোট, ওইভাবে চিন্তা করে নাই। সে ভাবছে আমার তো মানে অপরচুনিটি আছে বড় হওয়ার। সো ভ্যালু এডিশন করতেছে ভালো তেলটা ব্যবহার করে, পোড়া তেল বাদ দিয়ে। সো এই ভাইটার কথা যদি তুমি চিন্তা করো যে তুমি বলছো মাত্র 20,000 টাকা, হ্যাঁ ওনারাও খুব অল্প দিয়ে শুরু করছেন মাশাআল্লাহ। সো এরকম অল্প টাকা হইলেও তুমি কিন্তু কাস্টমারকে অ্যাডিশনাল একটু ফিচার, একটু বেটার একটা সাপোর্ট, একটু কেয়ার দেওয়ার মাধ্যমে নিজের জায়গাটা একটু ডিফারেন্ট তৈরি করতেই পারো। আর আরেকটা তুমি প্রশ্ন করলা যে আমি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি, যে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি, প্রোডাক্টের সাথে কি এক্সট্রা কোনো আরো প্রোডাক্ট দেবো কিনা, টাকা দেবো কিনা। নট নেসেসারিলি, যদি তোমার পক্ষে পসিবল হয় তাহলে সেটা করো। যেমন আমাদের একজন ক্লায়েন্ট আছেন, তারা হচ্ছেন স্ট্রেস রিলিফ অয়েল সেল করে, হ্যাঁ তেল বিক্রি করে, সহজ কথা। তারা কি করলো, অ্যাডিশনাল একটা ভ্যালু দিচ্ছে। কিরকম টাইপের? মাঝখানে তারা এরকম ক্যাম্পেইন করেছিলেন যে হট ওয়াটার ব্যাগ, যেহেতু ব্যথার সাথে এটা যায়, তারা তাদের কিছু প্রমিনেন্ট কাস্টমারকে কি করলেন, হট ওয়াটার ব্যাগও গিফট করলেন। এখন আবার অবশ্য ক্রস সেলের মাধ্যমে তারা তাদের ওয়েবসাইট থেকে ওটা সেলও করে। বাট তুমি এটা চিন্তা করো, তারা হচ্ছে ভ্যালু অ্যাড করতেছিল। শুধু তাই না, আমি যদি বলি যে ভাইয়া তার মানে কি আমি সবসময় এক্সট্রা প্রোডাক্টই দিব, তা না। তাদের পেজ বা ইউটিউবের মাধ্যমে যদি তারা কাস্টমারকে এই ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট দিতে থাকে যে কোন কোন ব্যায়ামগুলো করলে দেখা যাবে তার ব্যথাগুলো তুলনামূলক কমে আসবে অথবা ব্যথা কম হওয়ার চান্স আছে, এইগুলো ভ্যালু যদি দিতে থাকে, তার মানে এটা কিন্তু প্রোডাক্ট না, এটা কিন্তু ইনফরমেশন। থ্রু কন্টেন্ট দে ক্যান গিভ। সো ইদার প্রোডাক্ট ও সার্ভিসের সাথে কিছু অ্যাড করা অথবা ইনফরমেশন বা কন্টেন্টের মাধ্যমেও কিন্তু তুমি ভ্যালু অ্যাড করতে পারো। অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান ক্রিয়েট আ ব্র্যান্ড। ভ্যালু অ্যাডের যে ব্যাপারটা বললেন আপনি, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমি অনেক আগে ঘরের বাজার বিটি, আমাদের পাশের মানুষ জামশেদ মজুমদার ভাই থেকে আমি একটা জিনিস অর্ডার করছি, সেটা হচ্ছে যেটাই একটা প্রোডাক্ট অর্ডার করছি। সো প্রোডাক্টটা অর্ডার করার পরে যখন ওইটা আমার বাসায় আসলো এবং আমি যখন ওটা প্যাকেটটা ওপেন করলাম, তো ওইটার ভিতরে একটা ছোট্ট একটা গিফট ছিল। আচ্ছা, গিফটটা ছিল ঠিক এরকম যে যেই প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্টটা আসলে মিঠাই টাইপের একটা প্রোডাক্ট ছিল। ওইটারই ছোট্ট একটা অংশ খুব চকলেট আকারে তারা সুন্দর করে প্যাকেটিং করে আমাকে পাঠিয়েছে। আমি যখন বক্সটা ওপেন করছি, আমি এক্সপেক্টই করিনি তারা আমাকে এই জিনিসটা দিবে। অ্যান্ড দিস ইজ ভেরি গুড মার্কেটিং। শুধু এটাই না, আমি যখন রমজান মাসে একটা আমার আম্মু, বাসায় আম্মু, উনি একটা জিনিস অর্ডার করছিল স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য, আমার এখানে সঠিক খেয়াল করতেছে না। ওইটা অর্ডার করার পরে প্যাকেটটা খোলার পরে ওইখান থেকে রমজান মাসের একটা জিনিস বাইর করলো, একটা কার্ডের মতো, মানে সুন্দর মতো সাহারি, ইফতার সবগুলো সময় লেখা। মানে চিন্তা করছেন কত সুন্দরভাবে মানে বিজনেসম্যানরা মার্কেটিং। এমন না যে এই যে একটা পয়েন্ট মানে বললাম যে ছোট ছোট বিজনেসম্যানরা বা ছোট ছোট উদ্যোক্তারা কিভাবে তাদের বিজনেসে ভ্যালু অ্যাড করবে। সো এটার মানে কি এই যে ভাই এখন আমার তো ভাই ছোট্ট একটা বিজনেস, আমি আরো টাকা পয়সা দিয়ে কেমনে আরো একটা ভ্যালু অ্যাড করবো, আমার তো লস হবে না এভাবে। সো আমি কিভাবে করবো? বা অনেকে বলতে পারে ভাই আমি তো ইউটিউব চ্যানেল এইসব ওইগুলো আমি বুঝি না টুঝি না, কেমনে কি করবো। খুবই ছোট্ট একটা জিনিস। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, কার্ডের অপর পৃষ্ঠায় তাদের প্রোডাক্টের ডিসকাউন্ট লেখা। এক পৃষ্ঠায় আপনাকে ভ্যালু দিচ্ছে, অপর পৃষ্ঠায় আপনাকে 50% বলতেছে ডিসকাউন্ট। তার বলতেছে না যে ভাই কিনেন, বলতেছে 50% ডিসকাউন্ট আছে রমজান মাসে এইটা। কার্ডটার দাম খুব একটা বেশি হবে না,
বাট মানে আমি যেটা বোঝাইতে যাচ্ছি যে ভ্যালু অ্যাডের যে বিষয়টা এটার সাথে এটা মানে সেটা আমি এর জন্য রিলেট করতেছি, কারণ আমি এগুলো দেখছি। এবং প্লাস একটা জিনিস কি যে আমরা ভ্যালু অ্যাডের জন্য যে অনেক টাকা পয়সা খরচ করতে হবে ব্যাপারটা এমন না, আমরা অল্প টাকায়ও অনেক কিছু দিতে পারি, যে একটা ইমোশনাল কানেকশন। সো এই জিনিসটা মানে অন্যান্য বিজনেসম্যান থেকে আপনাকে অনেক আলাদা করবে, যদি ওই প্রোডাক্টটা যাই হোক না কেন, অবশ্যই প্রোডাক্ট ভালো হতে হবে। অ্যাবসলিউটলি রাইট। সো এই মুহূর্তে ভাইয়া ব্র্যান্ডিং নিয়ে অনেক কথাবার্তা বলতেছি। সো ব্র্যান্ডিং নিয়ে আপনার এই মুহূর্তে কী কাজকর্ম করা হচ্ছে, বা আমি শুনছি ডিরেক্ট এভাবে বলি জিনিসটা, যেহেতু আপনার একটা কোম্পানি আছে আমি জানি, সেটা নাম হচ্ছে ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেড। এইটা সম্পর্কে যদি একটু বলেন, এটা শুরুটা কিভাবে হইলো, বা এখানে আসলে কি কাজকর্ম করা হয়, যারা অডিয়েন্সরা দেখতেছে তারা এখান থেকে কিভাবে ভ্যালু পাবে আপনার কাছ থেকে, আমরা যদি একটু জানতে পারি। ফ্যান্টাস্টিক। সো ফার্স্টলি হতেছে শামীম এমনভাবে বলতেছে যেন ব্র্যান্ড মার্কের ভেতরে ভিডিও বানাচ্ছে, ব্র্যান্ড মার্কে আলহামদুলিল্লাহ একসাথে আমরা কাজ করতেছি। শামীম আমাদের টিমে আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটার্স যারা আমাদের ডিজিটাল গ্রোথ নিয়ে কাজ করে। আমাদের টিমে সিজান বলি এবং দ্য নিউ টিম আলহামদুলিল্লাহ ইয়াং স্টার্স, ওরা এখন বড় হচ্ছে, ওরা শিখতেছে। এমনকি ক্যামেরার পিছনে আমাদের আরেকজন আছে যার নাম হচ্ছে জিহান, শুটিং এর কাজকর্ম চলতেছে মাশাআল্লাহ, জিহান ভালো কাজকর্ম করতেছে। এক্স্যাক্টলি, অডিয়েন্স হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। যেহেতু তুমি নাম বললা তাই বললাম আলহামদুলিল্লাহ। ফয়সাল, সিজান, জিহান, শারিয়ার, মিরাজ, আমার তুমি। একটা ইন্টারেস্টিং পয়েন্ট লাগে, মানে খুবই ভালো লাগে যে এই যে মানুষগুলো ভাই মানুষগুলো সব কানেক্ট যে হয়েছেন, মানে সবার একটা মানে আপনার সাথে একটা মিল আছে ভাইয়া, সবারই এভরিওয়ান, মানে তাদের ভিশন, তাদের সবকিছুর সাথে কোনো না কোনো দিক দিয়ে মিলা যেতেছে। এবং আপনার মতো মানুষজনই হচ্ছে সবাই। আমি যখন কাজ করি আলহামদুলিল্লাহ, সেটা ফয়সাল ভাই হোক বা অনেকে চিনবেন না বা আরো অনেক যারা আছে, সবাই না মানে এখানে ম্যাক্সিমাম যারা আসে বা যারা অনেক লং টার্মের কথা চিন্তা ভাবনা করে কাজ করে, টাকার কথাটা কেউ চিন্তা করে না এখানে। বেসিক্যালি এখানে চিন্তা করে সাজ্জাদ ভাইয়ের সাথে আমি কাজ করতেছি, এমন একটা মানুষ যেই মানুষটার সাথে আমি আখিরাতে যাইও কি একটা জায়গায় দাঁড়াইতে পারবো আল্লাহ যদি চাই। না, এটা 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 আমার দোয়া থাকে এবং আমি চাই, আমি বলবো না যে আমার টিম মেম্বার সবাই কীভাবে সাপোর্ট করতে পারতেছি, বাট দিস ইজ দ্য গোল। ব্যাপারটা এরকম সাজ্জাদ ভাইয়ের সাথে ব্যাপারটা এটা না, ব্যাপারটা হইতেছে যে ব্র্যান্ডমার্কে আমরা ওইটাই প্র্যাকটিস করতে চাচ্ছি, এমন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট যেখানে আমাদের ক্লায়েন্টরা যদি সততার সাথে কেউ কাজ করতে চায়, দেন উই আর অলওয়েজ দেয়ার ফর দেম। আলহামদুলিল্লাহ, যদি তারা ব্র্যান্ড বিল্ড করতে চায়, এরকম ব্র্যান্ড যেটার ফলে আসলে মানুষের, আল্লাহর বান্দাদের উপকার হয়, প্রপার একটা ইম্প্যাক্ট ফেলা যায়, এবং সৎ ব্যবসায়ী হিসেবে আল্লাহর কাছে সে যে পুরস্কার আল্লাহ কমিট করে রাখছেন, অর্থাৎ নবী এবং শহীদদের সাথে উত্থিত হবে সে হাশরের ময়দানে ইনশাআল্লাহ, সেই জায়গায় যেন তাকে সাপোর্ট করতে পারি। সো এই জায়গায় আমার টিম মেম্বার যাদের ভিশন ম্যাচ করে তারা আমরা একসাথে আলহামদুলিল্লাহ কাজ করার চেষ্টা করতেছি। ওকে, কামিং ব্যাক টু ইউর দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যে কি কি সার্ভিস আমরা ব্র্যান্ড মার্কে দেই, তুমি অলরেডি জানো। আমার কাছে মনে হচ্ছে তোমার কি বলতেছি, পডকাস্টে দর্শকরা তো জানে না, যারা দেখতেছে অডিয়েন্স ম্যাক্সিমাম আমি জানি যে বিজনেসম্যান উদ্যোক্তা বাইরে দেখতেছেন, তারা তো জানে না কি। নো প্রবলেম। ফার্স্টলি কমেন্ট করুন যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন, দেন ওয়াও হোয়াট আ ট্র্যাকশন শামীম ইজ গেটিং, মাশাআল্লাহ। সো ফার্স্টলি হচ্ছে আমাদের কয়েকটা সার্ভিসের মধ্যে একটা হচ্ছে ব্র্যান্ড কনসালটেন্সি। ব্র্যান্ড কনসালটেন্সি বলতে আমরা কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা সে প্রোডাক্ট বা সার্ভিস যেটা নিয়ে কাজ করুক না কেন, হালাল প্রোডাক্ট নিয়ে ভালোভাবে যদি কাজ করতে আগ্রহী থাকে, এক্সিস্টিং প্রোডাক্ট হোক অথবা নতুন কিছু লঞ্চ করতে চায়, তাহলে তার পুরো ব্র্যান্ডের যে জার্নি, সে যে একটা ব্র্যান্ড হয়ে উঠবে, অর্থাৎ কাস্টমারের কাছে তার একটা স্ট্রং কানেকশন কাস্টমারের ব্রেইনে সে জায়গা করে নিবে, এইটা তৈরি করার একটা জার্নি আমরা তৈরি করি। কিভাবে? মানে প্ল্যান করি, সাজাই। শুধু সাজালেই তো হয় না, এইটা তার এই ওভারঅল জার্নিতে ইমপ্লিমেন্ট করার জন্য তার পাশে লেগে থাকি। এইটাকে আমরা বলি হচ্ছে ব্র্যান্ড কনসালটেন্সি, অর্থাৎ তার কোম্পানিটা যেন একটা ব্র্যান্ড হয়ে ওঠে। ব্র্যান্ড বলতে আমরা যেটা বুঝি, এটা একটা লং টার্ম কাজ, এই জন্য একসাথে লেগে থাকতে হয় বহুদিন ধরে। এই কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি, আমরা ফেল করছি, আমরা ভালো ভালো কিছু এক্সাম্পল তৈরি হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। একটা ব্র্যান্ড তৈরি করতে সময় লাগে, আমরা অল্প সময়েও কিছু রেজাল্ট পাইছি। কিছু জায়গায় বললাম যে ব্র্যান্ডিং অ্যান্ড বিজনেস গ্রোথ এবং সাস্টেনেবিলিটি, অর্থাৎ সেলসও নিয়ে আসো, ব্র্যান্ড বিল্ড করো, পাশে সেলসও নিয়ে আসো, এগুলোর মধ্যে আমরা কয়েক জায়গায় খুব ভালোভাবে ক্র্যাক করতে পেরেছি, এবং কয়েক জায়গায় আমরা আমাদের কাছে মনে হয়েছে যে না, উল্টা আমার ক্লায়েন্টকে আমার বলতেছে যে না সরি, আমি আপনাকে প্রপার সার্ভ করতে পারি নাই। সো ইয়াপ, উই আর অন এ জার্নি, যেখানে আলহামদুলিল্লাহ সোফার এখন পর্যন্ত আমরা ব্র্যান্ড বিল্ড করার জন্য কনসালটেন্সি দিয়ে যাচ্ছি।
চেষ্টা করতেছি, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে ডিজিটাল গ্রোথের যে জায়গাটা আছে, হ্যাঁ, একটা পেজ প্রপার সাজানো থেকে শুরু করে সেটার অ্যাড রান করা, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, সব কিছু এই জায়গাটায় আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। সোফার আমার নিজে তোমরা যারা নতুন টিম মেম্বার যারা আছে সবাইকে নিয়ে এটা খুব ভালো কাজ করতেছে, আই এম রিয়েলি হ্যাপি। আর এর বাইরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাও আই এম ভেরি ভেরি মাচ হ্যাপি আলহামদুলিল্লাহ। এখানে ফয়সাল, জিহান, শাহরিয়ার, মিরাজ, ফারহান ওদের মতো ছেলেরা কাজ করতেছে। সো ইয়াপ, ব্র্যান্ড কনসালটেন্সি, ডিজিটাল গ্রোথ অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। সো এই 3টা জিনিস আমরা প্রধানত দিয়ে থাকি। এর বাইরে ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন, ওয়েবসাইট ডেভেলপমেন্টের মতো আরও বেশ কিছু কাজ আমাদের রেগুলারলি করতে হয়। স্টুডিওতে নিয়মিত আমাদের কন্টেন্ট বানায় মানুষজন এসে, বাইরে থেকে এসে। আমরা তো 2 সেন্স করি এখানে, এর বাইরেও আমাদের ক্লায়েন্টরা এসে এখানে ভিডিও বানিয়ে যায়। সো দিজ আর দ্য সার্ভিসেস দ্যাট উই আর প্রোভাইডিং সো ফার আলহামদুলিল্লাহ। ইয়াপ, আপনি যে বললেন যে আপনি কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন প্লাস হচ্ছে মেটা অ্যাড, হাবিজাবি সার্ভিসগুলো দিচ্ছেন। হাবিজাবি, হ্যাঁ। তো এইখানে বেসিক্যালি কি কি ক্লায়েন্ট এই মুহূর্তে আছে আপনার? আমাদের হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে স্কিল বেসড ট্রেনিং দেয় এরকম কোম্পানি, ই লার্নিং কোম্পানি, তারপরে হচ্ছে ওই তো হেলথ সাইডে, অর্থাৎ বলে ফেলছিলাম তাই না, ব্যথা দূর করে এরকম কোম্পানি আছে। ওয়াটার সেক্টরে আমাদের কিছু কোম্পানি আছে, আমাদের সাথে আলহামদুলিল্লাহ কাজ করতে পারতেছি আমরা। এর বাইরে হচ্ছে ইন্টেরিয়র বা আর্কিটেকচার এই সাইডটা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হচ্ছে রিয়েল এস্টেটের সেক্টরের ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ। এর বাইরে রেস্টুরেন্ট নিয়ে বেশ অনেক কাজ আমরা করছি, এই মুহূর্তে আমার কাছে নাই। রেস্টুরেন্ট নিয়ে বেশ অনেকগুলো কাজ আমরা করছি, রেস্টুরেন্ট বলো বা কি বলে রিসোর্ট বলো, এগুলো নিয়ে কাজ করা হয়েছে। এর বাইরেও ডিফারেন্ট কনসালটেন্সি প্রোভাইড করছে, যে কেউ হচ্ছে ভ্যাট ট্যাক্স রিলেটেড কনসালটেন্সি দেয়, আবার কেউ হয়তো বা ফ্যামিলি সাইকোলজি এই রিলেটেড কনসালটেন্সি দেয়, এরকম ক্লায়েন্টও আমাদের আছে। সো ডিফারেন্ট সেক্টরের মাল্টিপল ক্লায়েন্টস আছে আলহামদুলিল্লাহ। এডুকেশন বলো, ফ্যাশন বলো, অথবা স্পোর্টস নিয়েও আমরা বেশ কাজ করা হয়েছে আমাদের। বাই দ্য ওয়ে আইটি সেক্টর এবং ফিনটেকেও আমাদের ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ, মানে উই হ্যাভ ওয়ার্ক সো ফার। তারপর ট্রাভেল ট্যুরিজম আলহামদুলিল্লাহ উই হ্যাভ ওয়ার্ক সো ফার। সো ব্র্যান্ড মার্ক যেভাবে শুরু হইলো বা সাজ্জাদ হাসানকে আমরা যেভাবে চিনলাম, ইট ইজ অল অ্যাবাউট টুসেন পডকাস্ট, যে যেটা আপনি পড়ে আসছেন। ইয়েস, আপনি যে ব্র্যান্ডিং এর কথা বলছেন, যে ব্র্যান্ডিং বা আর অন্য কিছু, ব্র্যান্ড মার্ক কি বা আপনি কি এই টুসেন পডকাস্টের মাধ্যমেই এই সব জার্নি, আপনি কি এটা এক কথায় বলতে পারেন যে সবকিছু এই জার্নির মাধ্যমেই শুরু হওয়া, নাকি এটা বলতে পারেন যে না ভাই টুসেন পডকাস্ট না, আমি আসলে আগে থেকেই ব্র্যান্ডিং বা ব্র্যান্ড মার্ক এভাবে শুরু করছি? ফ্যান্টাস্টিক। না, আমি ব্র্যান্ড মার্ক তো আনডাউটেডলি টু সেন্সের পরে, কিন্তু আমি ব্র্যান্ডিং নিয়ে কাজ করে আমার এর আগে একটা কোম্পানি ছিল, নাম হচ্ছে ম্যাঙ্গো মিডিয়া। তো ওইটা সলিড, ওইটাও সেম। আমি হচ্ছে ই কমার্স অন্টারপ্রেনার বা এফ কমার্স অন্টারপ্রেনারদের জন্য কাজ করতাম। তখন এভাবে হয়তো বা বলতাম না যে হালাল হারাম নিয়ে এইভাবে কথা বলতাম না। স্কিলটাও না, ওখানেও ভালো টাকা পয়সার কাজ করছি, টিভিসি অনেক কিছু করছি আমরা। আমাদের এরকম স্টুডিও ছিল, এটা একটু ছোটো ছিল হয়তো বা, কিন্তু আমাদের তখন স্টুডিও ছিল মোহাম্মদপুরে। তো ওগুলো নিয়ে আমি কাজ করেছি। এমনিতে আমার জার্নি যদি শুরু করি, আমি প্রথম চাকরি বাকরি করছি সেটাও এজেন্সি থেকে, জার্ভিস ডিজিটাল। তখন সাকিব আল হাসান আর বাংলা লিঙ্ক ডিজিটালের জন্য আমি কপি রাইটিং অ্যান্ড ভিজুয়ালাইজেশনের আইডিয়া দেয়া এই কাজগুলো করতাম। সো ওইখান থেকে তারপরে কম্পিউটার সোর্সও হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা, এরপর একটা ই লার্নিং কোম্পানিতে, তারপর একটা এরকম ই কমার্স, এরকম ফিনটেক, এইরকম সবগুলো কোম্পানিতে কাজ করতে করতে 9 বছর চাকরি করছি আমি। চাকরি করতে করতে প্রচুর পরিমাণ কনসালটেন্সি দিছি পাশে। ওকে, হ্যাঁ, কোম্পানির হয়ে কোম্পানির বাইরে কনসালটেন্সি করেছি, আর নিজে ব্যবসা করার চেষ্টা করছি। কিন্তু চাকরির পাশাপাশি ব্যবসা করাটা আমার জন্য খুব কঠিন ছিল। কিছু জায়গায় ভালো হয়েছে, কিছু জায়গায় খুব ডিজাস্টার ছিল, টাকা পয়সা খুব গেছে। সো পরে এমন একটা সময় আসছে যখন মনে হয়েছে যে নাও ইজ দ্য টাইম, যে এখন আমাকে একটা জিনিস আমার ভেতর খুব কষ্ট লাগতো আমার, যে ব্র্যান্ডিং মার্কেটিং কেন আল্লাহর পছন্দ মতো হবে না, এরকম এটা নিয়ে খুব প্যারা খাইতাম। সো ফাইনালি আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে বের হয়ে এসে কোম্পানি রান করা শুরু করতে পারি 2023 জুলাইয়ের 6 তারিখ আলহামদুলিল্লাহ। সো আমাদের 2 বছর 2 দিন বয়স। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ব্র্যান্ডকে আরো গ্রো করুক, আরো বড় করুক, দোয়া করি মানে আমাদের ব্র্যান্ডকে। এক্স্যাক্টলি। সো ভাইয়া, এটা হচ্ছে আমার পার্সোনাল কোয়েশ্চেন। টুসেন পডকাস্ট, এই যে টুসেন পডকাস্ট আছে, সো টুসেন পডকাস্ট থেকে মানে আমি পার্সোনালি আমি যা জানি, টুসেন পডকাস্ট অনেক ভ্যালু অ্যাড করে। সো টুসেন্স নিয়ে আমার একটা মতবাদ আছে। মতবাদটা হচ্ছে এইটা, যে টুসেন্সে আমরা যেটা দেখি যে অনেক ভালো ভালো ভ্যালু দেওয়া হয়। বেসিক্যালি হচ্ছে বিজনেস কীভাবে করতে হবে, মার্কেটিং কী জিনিস, হাবিজাবি জিনিসগুলা আমি নিজে টুসেন দেখে
আমি অনেক ভালো মার্কেটিং শিখছি, আমি এটা বলবোই মাশাল্লাহ। আমি শুধু টুসেন দেখে যে মার্কেটিং শিখছি তা না, আমি টুসেন্স দেখে আমি শিখছি কীভাবে নেটওয়ার্কিং করতে হয়, শিখছি কীভাবে মার্কেটিং করতে হয়, কিছু কমিউনিকেশন শিখছি, বাট যা এখনও আমার ভিতরে অনেক গ্যাপ আছে। বাট মেইন মোদ্দা কথা এই কোয়েশ্চেনটাই যে মানে এই যে টুসেন পডকাস্ট করতেছেন, আমি ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করতেছেন, এখানে থেকে তো আসলে আমার মনে হয় না যে খুব একটা ভালো আমি এটা আমি পয়েন্ট দিচ্ছি ভাইয়াকে, পয়েন্ট দেওয়ার পরে ভাই বলতে পারবে আই আন্ডারস্ট্যান্ড তুমি কি বলতে খুব চাইছো। ভালো আর্নিং আসতেছে না বা অতই না, বাট কেন এত সময় দেওয়া হচ্ছে? আমরা ওই সময়টা যদি টুসেন পডকাস্টে না দিয়ে একটু যদি ব্র্যান্ড মার্কে ফোকাস করি বা একটা ব্যবসা করি বা অন্য আরো হাসাল সাইড হাসাল জিনিসপত্র করি, তাহলে হয়তো আরো ভালো হইতো। আই গেট ইট। আমি এটা এই কারণে করছি কারণ এটার অ্যান্সার ভাইয়া খুব ভালোভাবে উত্তর দিতে পারবে, তাই আমি চাই এটা ভাইয়া উত্তর দেয়, এই জন্য আমি এত গুছাই টুছাই বললাম। আচ্ছা ঠিক আছে, যে ভাইয়া ওয়াই ডু টু সেন্স না করে যদি অন্য কিছু করেন তো আপনি তো আরো বেশি আর্ন করতে পারতেন, এই তো তাই তো। আচ্ছা খুব ভালো কথা। সো টু সেন্স এখন আমার জন্য কি, আর টু সেন্স যখন শুরু করি তখন আমার জন্য টু সেন্স কি ছিল, দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। হ্যাঁ আচ্ছা, টু সেন্স যখন শুরু করি তখন যেহেতু আমি জব করতাম, সো ওটা ছিল আমার জন্য হচ্ছে মার্কেটে কন্ট্রিবিউট করার একটা জায়গা, যে ব্যবসায়ীরা ভালো মতো ব্যবসা করবে। যেহেতু আমি ব্যবসা, মার্কেটিং, ব্র্যান্ডিং এগুলো নিয়ে সবসময় আমার মাথায় সবসময় এগুলোই ঘুরতো। আমি নাফিস, আমাদের এগুলো কমন গ্রাউন্ড, আমরা ডিসকাস করলে এগুলো নিয়ে ডিসকাস করতাম, আড্ডা দিতাম। টু সেন্স শুরু করার সময় ওইটা আমার মাথায় ঘুরতেছিল যে ব্যবসায়ীরা কিভাবে তাদের বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপ করে, এই বিষয়গুলা যেহেতু পাবলিকলি মানুষজন খুব একটা জানে না, চলো আমরা এই জিনিসগুলোকে মানুষের কাছে নিয়ে আসি, সো দ্যাট মানুষজন তাদের ব্যবসায়, তাদের এই যে বড় বড় ব্যবসায়ী বা ভালো করতেছে যারা, তাদের থেকে এই লার্নিংগুলো ইউটিলাইজ করতে পারে। আমি বলতো ভাইয়া এটা করার কি দরকার ছিল? ভাই আমি চাকরি করতেছিলাম, আমার কোনো প্যারা ছিল না, আলহামদুলিল্লাহ আমার স্যালারি তো ঠিকমতো আসতেছিলই। হ্যাঁ, এর বাইরেও আমি একটা সময় বের করে যে এটা করতে পারছিলাম, তখন আমি নিজে খুব স্যাটিসফাইড হইতেছিলাম যে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারতেছি, নতুন যারা ব্যবসা করতেছে অথবা যারা কষ্ট করতেছে তারা যেন এখান থেকে একটা বেনিফিটেড হয়। অন টপ অফ দ্যাট আমি একটা হেল্প পাচ্ছিলাম। এর বাইরে আমি পার্সোনালি একটা জিনিস গেইন করছিলাম, সেটা হচ্ছে আমি যেহেতু ওই মুহূর্তে চাকরি করি, আমি একটা ফিনটেকে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার, মানে একটা টপ একটা পজিশন, এবং কোম্পানির স্পোক পার্সন, যে বিভিন্ন জায়গায় আমাকে পাঠাইতো কোম্পানির হয়ে কথাবার্তা বলতে, রিলেশনশিপ বিল্ড করতে, ডিলগুলো করাইতে। সো আমার জন্য তুলনামূলক আস্তে আস্তে ইজি হয়ে যাওয়া শুরু হয়। আমি কোথাও গেলে আমাকে একটু রেকগনাইজ করে, আমাকে চেনা শুরু হয়, একটু দাম দিচ্ছে, কতক্ষণ আমার সাথে এক্সট্রা সময় কাটাচ্ছে। সো আমি পার্সোনালি বেনিফিটেড হচ্ছিলাম, আমার নেটওয়ার্কিং আরও স্ট্রং হচ্ছিল, আমার পার্সোনালি নেটওয়ার্ক ছিল সেটা আরও স্ট্রং হওয়া শুরু হচ্ছিল। সো ইয়াপ, তাহলে আমি শুরু করি কন্ট্রিবিউট করার জন্য, কিন্তু আমার নেটওয়ার্কিংটা স্ট্রং হতে থাকে। কিন্তু এখন যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো ভাই আপনি টু সেন্স কি নেটওয়ার্কিংয়ের জন্য করেন? না, টু সেন্স এই মুহূর্তে আমার জন্য আমার আগের মতোই কন্ট্রিবিউশনের একটা বড় জায়গা, এইটা কখনোই ফেলা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ এখান থেকে শুধুমাত্র ব্যবসা শিখছে তা না, আমরা এরকম এপিসোডের রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ, যে একজন বলছেন আপনাদের এই এপিসোড দেখার পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। মাশাআল্লাহ। আমি কি বলবো, এমন আছে যে মানুষজন ওটা দেখার পরে বলতেছে হারাম থেকে বের হয়ে এসেছি। সো ভাই এগুলো নিয়ে কথা নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়ে ভালো কিছু করাক। এটা দুনিয়াতে আমার রেজাল্ট দরকার নাই, দুনিয়াতেই আমার এগুলোর দরকার নেই। আল্লাহ দুনিয়া আখিরাত, আল্লাহ যেখানে আল্লাহর পছন্দ সেখানে আল্লাহ এটা দিয়ে দেয় আমাদেরকে, আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম পিপল যারা আছে বা যারা দেখতেছে, অনেক মানুষ আছে, সো সবাই তো এমন না যে মানে আপনাদের পডকাস্টটাকে পজিটিভ ভাবে দেখতেছে, অনেকে নেগেটিভ ভাবে দেখতেছে, অনেকে এটা ভাবে যে ভাই এত ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, এটা তো কোনো প্রোডাক্টিভ হচ্ছে না বা ইয়া হচ্ছে না। বাট একটা জিনিস যেটা আপনি বললেন, এই জিনিসটা কিন্তু ভাই মানে আখিরাতেও কিছু জিনিস এমন করে যেতে হয় দুনিয়া, যেটা আমার মনে হয় আখিরাতেও অনেক বেশি হেল্প করবে মানুষকে। অবশ্যই ওইটাই তো আলটিমেট গোল, ওইটাই আলটিমেট গোল। এখন ওই দুনিয়ায় আমাদেরকে দুনিয়ায় এমনভাবে কাজ করবো যেন সেটা আখিরাতের রেজাল্ট দেয়, তাই তো? আলহামদুলিল্লাহ এই জন্যই তো আমাদের দুনিয়া পাঠাইছে, যাই হোক আলহামদুলিল্লাহ। সো টু সেন্স করার রিজনটা এখনো ইজ দেয়ার। আমরা যে সবসময় এটা মিট করতে পারি তা না, আমি বলবো মানুষ অনেক ভুল হয়, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ এখান থেকে আমাদের ঠিক করে নিয়ে আসুক। কিন্তু এর বাইরে টু সেন্স আমাকে প্রচুর সাপোর্ট দেয়। কোন জায়গায়? আমার ব্র্যান্ড মার্কের মার্কেটিং কি খুব ওইভাবে করি, তুমি দেখছো কখনো? না, এখন তোমার সাথে পডকাস্ট একটা করতেছি, তুমি ছোটো ভাই আলহামদুলিল্লাহ বলছো, আই লাভ টু ডু ইট, নো প্রবলেম। বাট ব্র্যান্ড মার্কেট তো ওইভাবে মার্কেটিং করি না, তাহলে ব্র্যান্ড মার্ক এত ক্লায়েন্ট কোত্থেকে আসে? টু সেন্স দেখে। সো টু সেন্স ইজ আ ভেরি গুড সাপোর্ট সিস্টেম ফর ব্র্যান্ড মার্ক, ভেরি গুড সাপোর্ট সিস্টেম ফর নাফিসের ইম্প্যাক্ট একাডেমি, আ ভেরি গুড সাপোর্ট সিস্টেম ফর আমরা যখন জমি জমা বিক্রি করতে চাইলাম, এতগুলো মানুষ চলে আসলো, কোত্থেকে আসছে? আলহামদুলিল্লাহ টু সেন্স তারা নিয়মিত দেখতো।
আমাদের বিজনেসগুলো আমাদের কাজগুলো দারুণভাবে সাপোর্ট করে টু সেন্স। নট অনলি দ্যাট, আমরা ব্র্যান্ড মার্কে যে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভ করি, তুমি একটা জিনিস হয়তো দেখছো যে আমরা কি করি, একটা ক্লায়েন্টকে আমরা কোনো একটা নেটওয়ার্কিং সাপোর্ট দিতে চাই যে আপনি অমুকের সাথে গিয়ে কাজ করেন। আমার যে নেটওয়ার্কটাও তো নিয়মিত টু সেন্স স্টাবলিশ করে। আমি যখন একটা মানুষকে মেসেজ করি, ইমেল করি, হাই দিস ইজ সাজ্জাদ ফ্রম টু সেন্স, ওটার ভ্যালুটা তো আমি হাই সাজ্জাদ ফ্রম ব্র্যান্ড মার্ক এখনও আমি সেভাবে পাই না। ব্র্যান্ড মার্ক তো এখনও টু সেন্সের চেয়ে বড় হয় নাই, তাই না? ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমার জন্য টু সেন্স ইজ এ ভেরি গুড ইকোসিস্টেম, ভেরি গুড সাপোর্ট সিস্টেম, অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার প্লেস ফর কন্ট্রিবিউশন। এটা যেরকম আমার জন্য খুব মানে আমার উপকারের জায়গা, একই সাথে আমার খুব বড় রেসপন্সিবিলিটির জায়গা, যেখানে যেন খারাপ জিনিস না যায় সেটাও আমাদের দেখতে হয় আর কি। একটা ফান কোয়েশ্চেন, টুসেন কি নীলের কারণে উঠছে নাকি টু সেন্টের কারণে উঠছে? আমি নীলকে ক্রেডিট দিতে চাই ভাই। টু সেন্স আমরা অনেকদিন ধরে ওয়েব ক্যামে করতেছিলাম, করতে করতে তারপরে আমরা আলহামদুলিল্লাহ, এটা আসলে জার্নি তো আল্লাহ লিখে দেন, তাই না? আমরা করতে পরে আমরা একটা স্পন্সর পেয়ে গেলাম। আই স্টিল রিমেম্বার দ্য ডে। আমি খুব কম দিন মনে রাখতে পারি, কিন্তু আই স্টিল রিমেম্বার দ্য ডে যে নাফিস ফোন দিয়ে বলতেছে আমাকে, দোস্ত আলহামদুলিল্লাহ উই গট আ স্পন্সর। হ্যাঁ, ওয়েব ক্যামের দিনে আমরা মনে হয় 2টা স্পন্সর পাইছিলাম খুব অল্প করে, কিন্তু যেদিন আমরা ফিজিক্যালি আমরা শ্যুট করতে পারবো, আমরা জাস্ট অপেক্ষায় আছি কবে আমরা ফিজিক্যালি শ্যুট করবো। ওই সময় ট্যাপ সেন আমাদের স্পন্সর করে 8টা এপিসোড। সো আমরা টাকাগুলো পকেটে ঢুকাই নাই, ইচ অ্যান্ড এভরি পেনি, পারলে উল্টা আরও অ্যাড করতে হয় নাই আলহামদুলিল্লাহ। পুরা টাকা কাঁচায় আমরা সেটে ঢালি, একটা সেট ডিজাইন করো, ওখানে দাও। সামিরদেরকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ, স্কেন মিডিয়া তখন আমাদের সাপোর্ট করছিল। সো ওইটা শুরু করা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমাকে বলি যে নীলের সাথে যে এপিসোডটা আমরা শ্যুট করেছিলাম, ওই দিন কিন্তু নীলের সাথে করার কথা ছিল না। মানে আমরা আরজে কিবরিয়া ভাইকে এক্সপেক্ট করতেছিলাম। হ্যাঁ, নাইস। এটা কোথাও জানে নাকি? ওটা আমি শিওর, আমি এক্সপেক্ট করতেছি যে এটা মানে ম্যাক্সিমাম অনেক মানুষ জানে না সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, না, মানুষ জানার কথা না। একটা জিনিস মানুষ জানে, মানে এটা আমারও কানে আসছিল যখন আপনি আমাকে চিনতেন না বা আমি আপনাকে চিনতাম না, বা টু সেন্স এর আমি একটা ভিউয়ার ছিলাম, এখনো ভিউয়ার, যে নীল যেদিন আসবে ঠিক ওই দিন আরেকটা লোকের আসার কথা ছিল, কিন্তু বাই নিচে এটা নীল থেকে আমি শুনছিলাম ওর একটা কন্টেন্ট থেকে, কিন্তু ওই দিন নীল মানে ওই লোকটা না আসার কারণে পরে নীলকে ডাইকাই করা হয়েছে। বাট লোকটা কে ছিল? হু ইজ দ্য মানে গেস্ট? হু ওয়াজ দ্যাট পারসন? সো আরজে কিবরিয়া ভাই একটু শরীর খারাপ হয়ে পড়ে, ভাই আসতে পারে না। সো তারপরে নাফিস হচ্ছে একটা শ্যুট করা শুরু করে। তো শ্যুটের মাঝখানে যেহেতু নাফিস শ্যুট করতেছে ওর পার্সোনাল একটা কন্টেন্ট, আমি একটু আমার মতো করে বসে পোলাপানের সাথে আড্ডা মারতেছি। তো ওই জায়গায় নীল আসছিল। হ্যাঁ, আমাদের তখন সিনেমাটোগ্রাফার ছিল হচ্ছে ন্যাক্স, ইয়াস, নাজমুল ন্যাক্স, খুব ভালো গ্রাফিক্স, ভিডিও শ্যুট করে মাশাআল্লাহ ছেলেটা। সো ওর সাথে নীল আসছিল। তো আড্ডা দিতে আই ফেল্ট লাইক দিস কিড ইজ ডিফারেন্ট, একটু ডিফারেন্ট লাগতেছিল। তো ওর সাথে কথা বলতে ও জানতো যে ভাইয়েরা কি বলতে হবে। হ্যাঁ, হি ওয়াজ ওয়েটিং ফর আ ব্রেক। ও চাচ্ছিল একটা পডকাস্টে আসতে, ওর একটা গল্প ছিল, ও হুট করে আসে নাই, ওর একটা প্রপার প্ল্যানিং ছিল। 17 বছরে 7 লাখ টাকা। হ্যাঁ, সো একটা প্রপার প্ল্যানিং ছিল। 21 বছর বলছিলাম আমরা, যদিও তো ওর এখন 21 হয় নাই, পরে আসলে 21 হবে, মানে ওর প্রপার 20 হয়েছিল আসলে তখন। সো এনিওয়ে, সো ওর সাথে ওই এপিসোডটা হয় এবং দ্যাট ওয়াজ আ গ্রেট এপিসোড আলহামদুলিল্লাহ। ওই এপিসোডটা took us to million views. ওই এপিসোডের আশেপাশে আমরা বেশ অনেকগুলো এপিসোড করছি। তুমি যদি এখন একটু ফেরত যাও দেখবা এক একটা এপিসোড এরকম আছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ ভিউ আছে। আমি বলতে পারি হ্যাঁ, এগুলো সম্মিলিতভাবে পুশ করছে। বাট নীলের ওই এপিসোডটা যেইভাবে ওই মুহূর্তে নিয়ে গেছে আমাদেরকে উপরে, আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ আ স্টোরি। বাট নীলকেও তো এটা যেমন সত্যি যে টু সেন্টে নীল একটা কন্ট্রিবিউট করার কারণে আলহামদুলিল্লাহ টু সেন্টস অনেকটা আগাইছে, অনেকটা উঠছে। এটাও সত্যি, নীলকে আমরা শুধুমাত্র টু সেন্টসের কারণেই জানছি বা টু সেন্টসের কারণেই চিনছি। উইদাউট টু সেন্টস নীলকে আমরা কখনোই চিনতাম না। এর আগে হয়তো অনেক কন্টেন্ট বানাইতো, বাট ওইটা অত একটা কারোর সামনে আসতো না। টু সেন্টসের কারণেই মাশাআল্লাহ ও খুব ভালো গ্রো করছে। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি বলে রাখি, টু সেন্টসের আগে নীল কন্টেন্ট বানাইতো না, এটা অনেকেরই মিসকনসেপশন আছে না, ঠিক আছে। আর টু সেন্টস না হইলে নীলের কি হইতো, আমার কাছে মনে হয় টু সেন্টস না হইলেও নীল ফাটাই দিত লাইফে, মাশাআল্লাহ, বিকজ হি ইজ রিয়েলি গুড, মাশাআল্লাহ। আমি ওর জন্য অনেক দোয়া করি এবং মানে ওর মাধ্যমে যেন অনেক মানুষের উপকার হয়, আল্লাহ যেন খুশি হয়ে যায় ওর উপর, আল্লাহ আমিন। টু সেন্টস যদি নাও থাকতো, এই নীল নাফিসকে আল্লাহ ঠিকই নীল নাফিস বানাই ছাড়তো, ঠিক আছে। আমি যেটা মনে করি যে আম গাছের বিচিকে ওই যে মাটিতে দিয়ে দিলে, আমের আটিকে মাটিতে দিয়ে দিলে, ওইখান থেকে তোমার এমন খুব কিছু করতে হবে না, ওখান থেকে আম গাছই বের হবে, কারণ আল্লাহ তো লিখে রাখছেন। এক্স্যাক্টলি। সো নীল হয়েই সারতো। হ্যাঁ, তুমি একটা আম গাছকে না, মানে মনে করো এখানে কাঁঠালের বিচি দিয়ে এটারও তো আম গাছ বানাইতে হয় না। সো আমের আটির ভিতরে আল্লাহ ওই কোয়ালিটি দিয়ে দিছে যে এটা বড় হয়ে আম গাছই হবে। সো নীল হওয়ারই কথা ছিল, হি জাস্ট নিডস আ লিটল নার্চার। এখন এটা অনেকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে ভাই, নীলের পরে তো আরো অনেক
অনেকে এরকম আসছে 20 বছর বয়সে, ওরাও অনেক টাকা কামায়, তাহলে নীলের মতো হইতে পারতেছে না কেন? দেখো নীল কিন্তু নিজে কন্টেন্ট বানানো শুরু করতে পারতো আগে, কিন্তু ও আগে একটা পডকাস্ট করে তারপরে মার্কেটে আসছে। নীল অনেক আগে থেকে ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করে, ভিডিও এডিট করতো। সো ও ওদের পালসগুলো ধরতে পারতেছিল, ও বুঝতে পারতেছিল যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার, লঞ্চ প্যাড দরকার টু লঞ্চ। এবং যখন আমি আর নাফিস মিলে ওর সাথে কথা বলি, ইট ওয়াজ কাইন্ড অফ এন্ডোর্সমেন্ট ফর হিম, যে আমরা ওকে আমরা বলতেছি যে হ্যাঁ এই ছেলেটা ভালো, এরপরে আপনি ওকে আরও দেখেন। এরপরে যদি ও আবার ভালো কন্টেন্ট বা ভালো কাজ না করতো তাহলে আবার পড়ে যেত। বাট ওর লঞ্চিংটা ওয়াজ রিয়েলি গুড। এই জায়গায় আমি আপনাকে একটু থামাই, সরি। সেটা হইতেছে মানে আমি যখন ওর সাথে প্রথম কথা বলছিলাম ইম্প্যাক্টে, তখন আমি জিজ্ঞেস করছিলাম, প্রশ্নটা ছিল এরকম, যখন আপনি প্রথম ভাইরাল হয়েছিলেন তখন ওই ভাইরাল মোমেন্টের কথা মনে আছে কিনা, যারা দেখছে টিকটকে বা রিলস ওরা দেখছে। তো তখন সে একটা কথা বলছিল যে আমি ভাইরাল হয়েছিলাম, এটার পিছনে অনেকগুলো রিজন আছে। একটা রিজন হচ্ছে অবশ্যই টু সেন্সের অডিয়েন্স, প্লাস হচ্ছে গিয়ে পুরা প্রিপারেশন। আরেকটা হচ্ছে ওর ব্যাকএন্ডে অনেক সিস্টেম ছিল, যেটা আমাকে বলছিল যে আমার ব্যাকএন্ডে অনেক সিস্টেম ছিল, অনেক ম্যানেজমেন্ট ছিল, সবকিছু একটা মানে সিস্টেমের ভিতর ছিল, যার কারণে মানে আমি ওই জায়গায় যেতে পারছি। সো সবার তো ওইটা থাকে না, সবার ভাইরাল হতে হবে কেন? সবার সবার তো ওটা থাকে না। হ্যাঁ, আমার বাপের ওটা ছিল না, তো আমার বাপের কি আসে? এখানে ভাই একটা পয়েন্ট আমি অ্যাড করি, সেটা হচ্ছে ব্যাপারটা এমন না যে ধরেন আমি আজকে টু সেন্সে আসলাম, আপনারা আমাকে ইনভাইট করছেন, টু সেন্সে একটা পডকাস্ট ছিল আমার সাথে, টু সেন্সে অনেক মানুষ পডকাস্ট করতেছে, বাট ওদেরকে কিন্তু আমরা কোথাও এরপরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি না। বাট নীল কন্টেন্ট বানাইছে, তাই আমরা নীলকে দেখছি। এক্স্যাক্টলি, এটা টোটালি ডিপেন্ড করে কে কোন পারপাস সার্ভ করতেছে। যেমন তুমি যদি বলো যে ভাইয়া নীলকে এখন অনেক মানুষ চিনে, হ্যাঁ এত মানুষ চিনে, ইভেন টু সেন্সের 100K হওয়ার আগে নীলের 100K হয়েছিল, এবং পোস্ট করে উইশ করছিল যে আই উইশ যে টু সেন্সের 100K হয়, মানে হোয়াট আ স্টোরি। সো এক্স্যাক্টলি, এখন তুমি বলতে পারো ভাইয়া নীল তখন বলছিল 7 লাখ টাকা কামায়, আলহামদুলিল্লাহ। নীল অনেক আগে ওগুলো পার টার করে ও 30 লাখ 40 লাখ 50 লাখ এগুলো পার করছে, আলহামদুলিল্লাহ। অ্যাজ এ কোম্পানি এটাই করার কথা না, অ্যাজ এ কোম্পানি ও ওইভাবে গ্রো করবে এবং বড় কিছু আর্ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ও কন্টেন্ট বানাবে এরপরে এবং ওকে মানুষ মনে রাখতে হবে, প্রত্যেকের কিন্তু টু সেন্সে আসার পেছনে রিজন এটা থাকে না। বুঝো যে আমি এখানে টু সেন্সে আসছি, আমাকে অনেক মানুষ চিনবে না, এটা হয়ে গেছে এখন। প্ল্যাটফর্মটা মানুষ দেখে, এই কারণে মানুষজন অনেকের এটা একটা মার্কেটিং বা পিআর অথবা এমনি একটা ভাবনা থাকতে পারে যে এখানে আসলে তো মানুষ চিনবে। কিন্তু আমরা যত গেস্টের সাথে কাজ করেছি, প্রত্যেকের কিন্তু এই ভাবনাটা থাকে না। হ্যাঁ, তাদেরকে রিকোয়েস্ট করি আমরা বিভিন্ন বিষয়ে কন্ট্রিবিউট করার জন্য, তারা কন্ট্রিবিউট করতে তখন আসে। এটার সাথে এটা জড়িত না যে আমি এখান থেকে যাওয়ার পর আমাকে মনে রাখছি কি রাখেনি, ইট ডাজন্ট ম্যাটার ভাই, আমি কোন উদ্দেশ্যে কাজ করতেছি, দ্যাটস ইম্পর্টেন্ট। এখন নীলের ক্ষেত্রে যদি বলি, নীল এখানে পরবর্তী আরও ভিডিও করলো, নীলকে অনেক মানুষ চিনতেছে, নীলের প্রচুর ভিউজ আছে। এটা যদি না হইতো, নীলের ব্যবসা 50 লাখ টাকা মনে করো মান্থলি ওর রেভিনিউ, টু সেন্সে না আসলে কি ওই জায়গায় পৌঁছাইতো না? 100%, কারণ আল্লাহ তো এটা লেখা রাখছে। হ্যাঁ, ও তো একটা সিস্টেমেটিক্যালি আগাচ্ছিল, ওর একটা ভিডিও কি বলে ভিডিও এডিটিং একটা এজেন্সি, ও ওইদিকেই আগাচ্ছিল। এক্স্যাক্টলি, এমজেড মিডিয়া, ও ওইদিকে আগাচ্ছিল। এখন তুমি বলতে পারো ভাইয়া তাইলে ওর এখান থেকে ব্যবসায় কী লাভ হয়েছে? হ্যাঁ, যেই মানুষটা স্মার্ট ইনাফ, সে যে কোনো কিছুকেই তার ব্যবসায় ইউজ করতে পারে। যেমন ওর ক্লায়েন্ট ধরার সময় ও বলতে পারে যে তোমাকে আমি একটা পার্সোনাল ব্র্যান্ডে পরিণত করে দিব, তোমার ভিডিওগুলোকে প্রপার এরকম এডিট করে যেমন আমি হয়েছি। দেখো, সে বলতেছে না যেমন আমার 10 জন ক্লায়েন্ট হয়েছে, প্লাস সে বলতেছে যেমন আমি হয়েছি, আমার ভিডিওগুলো দেখো এত ভিউজ আসে। এটা একটা অ্যাডিশনাল ওর জন্য কি বলে একটা মানে ভ্যালু অ্যাড হইতেছে ওর সার্ভিস প্রমোট করার ক্ষেত্রে, ওর সেলসের ক্ষেত্রে। এখন কেউ যদি বলে না আমি এটা বলার কিছু নাই, তাহলে সে বলবে না। বাট নীল এটা বললে ওর জন্য এটা একটা সেলসের ক্ষেত্রে খুব উপকার হচ্ছে। সো আমার কাছে মনে হয় ইয়েস, তুমি যদি মার্কেটিংয়ের জন্য হোক পরবর্তীতে, বা তুমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাও যেখান থেকে তুমি প্রচুর মানুষকে ভ্যালু অ্যাড করতে চাচ্ছ, হেল্প করতে চাচ্ছ, ঠিক আছে, টু সেন্সের পরে তুমি আরও কন্টেন্ট করো, মানুষ চিনুক, সমস্যা নেই, না চিনলেও প্যারা নেই। সাজ্জাদ ভাই, আপনি এত ভালো বিজনেস বুঝেন, আপনি স্টোরি টেলিং করেন, আপনি আরও অনেক কিছু করেন। সো আমি এমনও দেখছি মাশাল্লাহ আপনার এমনও ক্লায়েন্ট আছে যারা পার মান্থ কোটি কোটি টাকা রেভিনিউ জেনারেট করতেছে। সো ওয়াই ইউ আর নট স্টার্টিং এন $1 million অফ বিজনেস? প্রত্যেকেরই একটা না একটা রোল আল্লাহ রাখে। এখন আমি এই রোলটাকে বেছে নিছি। আমি একটু জিনিসটা অন্যভাবে প্রশ্ন করি তোমাকে, যে মনে করো একজন ঘটক, সে হচ্ছে মাশাল্লাহ অনেক ভালো মানে বিয়ে অ্যারেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, বিয়ে অ্যারেঞ্জ করে দিতে পারে, খুব ভালো বিয়ে অ্যারেঞ্জ করে দিতে পারে। অ্যান্ড ওনাকে একজন গিয়ে বললো যে কি ভাই আপনি এত ভালো বিয়ে অ্যারেঞ্জ করেন, আপনি কটা বিয়ে করছেন? এখন ইটস নট অ্যাবাউট মানে
আমার ক্লায়েন্ট কি অর্জন করতেছে, দেখো আমার ক্লায়েন্টের মধ্যে যে মনে করো একটা ইউনিভার্সিটি আছে, কারো মানে 1,000 কোটি টাকার কোম্পানির আইটি ব্যবসা আছে, কেউ কেউ হইতেছে বিশাল ইন্টারন্যাশনাল ফিনটেক কোম্পানি রান করতেছে, লিটারেলি $multi-million কোম্পানি। আমি ওই জায়গায় কন্ট্রিবিউট করতে পারি অ্যাজ এ পার্সন, বাট একজন এন্টারপ্রেনার রিস্ক নেয় কীভাবে, সে টাকা ইনভেস্ট করে অথবা ইনভেস্টমেন্ট আনে, এই রিস্কটা নেয়, সে অপারেশনাল হ্যাসেল নেয়, পুরোটা অপারেশনটা মেনটেন করে, এবং এর সাথে আরও অনেক কিছু দেখতেছে, ডিটেলে যাবো না, কাস্টমার ম্যানেজমেন্ট হবে যাবে অনেক কিছু। সো আমি এই মানুষগুলার ব্যবসা চালায় তো দেই না আসলে। আমি একজন ডাক্তার, ব্র্যান্ডের ডাক্তার বা ব্র্যান্ডের ইঞ্জিনিয়ার, আমার কাছে ব্র্যান্ডটা যখন আসে তারা তাদের ব্যবসায় এত বেশি ডুবে থাকে যে এমন কয়েকটা প্রবলেমস আছে যেগুলো ওই মুহূর্তে তাদের চোখে পড়ে না, সেগুলো আমি দেখতে পাচ্ছি। কেন? কারণ আমি মাল্টি ব্র্যান্ড নিয়ে কাজ করি, আমি ডিফারেন্ট ব্র্যান্ড নিয়ে কাজ করি, সারাদিন আমি এটা নিয়েই চিন্তা করি। সে ইনভেস্টমেন্ট ম্যানেজ করো রে, স্যালারি দাও রে, কাস্টমার কোথায় কী ঝামেলা হয়েছে, এগুলো নিয়ে এত কিছু নিয়ে চিন্তা করে যে তার ব্র্যান্ডের গ্রোথ নিয়ে অনেক সময় সে হারায় যায়। যেহেতু আমার ফোকাস এই জায়গাটায়, সো আমি এটা খুঁজে পাই। একজন মনে করো সাকিব আল হাসান, তার যে কোচ আছে সে কি তার চেয়ে বেটার ব্যাটিং পারে? না। মেসির যে কোচ আছে মেসির চেয়ে বেটার খেলতে পারে? না। কিন্তু মেসির কোচ কি ওয়ান অফ দ্য বেস্ট কোচ না? 100%। সো ব্যাপারটা হচ্ছে এটা আমার জায়গায় আমি সেরা হইতে চাচ্ছি, বা সেরা হইতে হবে না, আমার জায়গাটা আমি ভালোভাবে কাজ করতে চাচ্ছি, আমি একটা দায়িত্ব নিছি। আমি এবং আমার কোম্পানি পুরো ব্যবসার খুব অল্প একটা জায়গা ধরছি আমরা, সেটা হচ্ছে আপনি সততার সাথে ব্যবসা করলে, আপনি কাস্টমারের যদি উপকার করেন, আল্লাহ খুশি হবে, এরকমভাবে যদি কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্র্যান্ডিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল গ্রোথে আমরা হেল্প করব। এর মানে এই না যে আমি এত বড় ব্যবসা সামলাই দিই। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি আসলে কয়টা ব্যবসা করেন বা আপনার ব্যবসাগুলোর কী অবস্থা? আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসাগুলোর মধ্যে যেই ব্যবসাটা একটা প্রোডাক্ট বেস ব্যবসা আছে আমাদের বিগ শট, এই ব্যবসাটাকে আমরা প্রপার ব্র্যান্ডিং করে করতেছি। কিন্তু ব্র্যান্ড মার্কে আমরা খুব হয়তোবা সেভাবে ব্র্যান্ডিং করে নিজেদের ব্র্যান্ডিংয়ের ঠিক থাকে না। মনে করো আমি একজন চোখের ডাক্তার, আমি নিজে চশমা পড়ি, এই জন্য তুমি প্যারা খাচ্ছ কি? আপনি যদি চশমা পড়তে হয় তাহলে আপনার কাছে কেন আসবো? ব্যাপার হচ্ছে ভাই আমার অসুখ হয়েছে, আমি জানি যে এটা পড়তে হয়, আমি সমাধান দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আর বড় করবো না, সহজ সরল কথা, আমার রোলটা আমি জানি এবং আমার কোম্পানির রোলটা আমি জানি, আমরা কি করতে নামছি। আমাদের কাজ হচ্ছে ব্যবসায়ীদের সাপোর্ট করা। আলহামদুলিল্লাহ, তার ব্যবসাটা জেনে আমি নিজে একটা ব্যবসা দাঁড় করে ফেলবো, এই জায়গাটা আসলে আমরা করতেও চাই না, ওই জায়গাটা আমরা করি না, ওটা করার আসলে সুযোগও নেই। আলহামদুলিল্লাহ। আমি আজকে মার্কেটে ঢুকলাম, মার্কেটে ঢুইকা মানে অনলাইন মার্কেটে ঢুইকা আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, পোস্ট করে বললাম আমি ভাই মেটা মার্কেটিংয়ের সার্ভিস দেই, আসেন ভাই আমার কাছ থেকে কিনেন। রেদার দেন সাজ্জাদ হাসান ভাই এতদিন ধরে কন্টেন্ট আছে, টুসেন পডকাস্টের সাথে আছে, তার একটা অথরিটি স্টাবলিশ হয়েছে, যার মাধ্যমে মানুষ তাকে বিশ্বাস করছে। এবং আপনি যে বলেন না ওই যে জমির যে কথাটা ওটা রিলেট করলেন না, এই কারণেই কিন্তু মানুষ আপনাদেরকে বিশ্বাস করেই করছে। সেম বিশ্বস্ত মানুষ হয়তো আরও আছে, বাট তাদেরকে মানুষ বিশ্বাস করতেছে না, কারণ মানুষের মনে ওই বিশ্বাসটা, ওই ট্রাস্টটা, ওই অথরিটিটা মার্কেটে স্টাবলিশ হয় নাই। এটাকে যদি আমি একটু বিজনেসদের সাথে আমি রিলেট করি, যখন একটা বিজনেস প্রথম মার্কেটে লঞ্চ হয় এবং যখন তারা বলে একটা ফেসবুক পেজ খুলে সব কিছু সেট আপ করে দেন অ্যাড চালানো শুরু করে দেয়, ভাই প্রোডাক্ট কিনেন, এটা সেটা হাবি যাবে, চ্যাটজিপিটি থেকে ক্যাপশন মারে আর প্রোডাক্ট সেল করা শুরু করে দেয়। একটা জিনিস দেখবেন ভাইয়া, যারা প্রপার ব্র্যান্ডিং ওয়েতে আগায়, লাইক আপনি এয়ারটেল বলেন, আমি এইগুলো বাদ দিয়ে, বড় বড় কোম্পানি বাদ দিয়ে, আর একটু মানুষ যদি রিলেট করতে পারে, একটু কাছের একটা মানুষকে বলি, সহজ সরল ভাষায় ঘরের বাজার বিডি। এই যে ঘরের বাজার বিডি, জামশেদ মজুমদার ভাই, তিনি আগে মার্কেটে তার অথরিটি স্টাবলিশ করছেন, মাশাআল্লাহ তিনি খুব ভালো কাজ করতেছেন, ভালো ব্যবসা করতেছেন। তারপরে যে যখন তিনি একটা মধু লঞ্চ করছে বা একটা অন্য কিছু লঞ্চ করছে, সেম জিনিস কিন্তু মার্কেটে এখন অনেক মানুষ করতেছে, বাট মার্কেটে সবাইকে বিশ্বাস করতেছে না, কারণ জামশেদ মজুমদার ভাইকে এতদিন মানুষ দেখছে, তাই ওনাকে মানুষ বিশ্বাস করছে, কিন্তু একটা ব্র্যান্ডও হয়ে উঠতে পারছে। ইট ইজ নট লাইক দ্যাট যে আমি আজকে ঘরের বাজারকে চিনি, আমি আজকে জামশেদ মজুমদার ভাইকে চিনি। সাজ্জাদ ভাইয়া, আপনি যে বলেন যে ব্র্যান্ডিং করতে, সো টোটালি যারা আপনাকে দেখতেছে বা আমিও, আমরা সবাই চিনি আপনাকে যে আপনি ব্র্যান্ডিং করেন, স্টোরি টেলিং করেন, এইগুলা আমি দেখছি। কিছু কিছু বিজনেসে আপনি বলেন যে তার ব্র্যান্ডিং দরকার, আবার কিছু কিছু বিজনেসে আপনি বলেন যে তার সেলস দরকার। এইটা কেন? কারণ আমরা যখন সেলসের কথা শুনি, যারা মানে ওই মাইন্ডসেটের যে একটা বিজনেস মাইন্ডসেটের প্রপার ব্র্যান্ডিং মাইন্ডসেটের, তারা যখনই সেলসের কথাটা শুনি একটু কেমন জানি করে, ভাই সেলসের কথা কেন আসতেছে, আমরা ব্র্যান্ডিংয়ের ওয়েতে আগাবো। আপনি কিছু কিছু ক্ষেত্রে দেখি মানুষদেরকে বলেন, বিজনেসদেরকে বলেন ব্র্যান্ডিংয়ে ফোকাস হয় না ভাই, আপনার যে বিজনেসটা এটা হওয়া উচিত সেলসের ফোকাস,
নট লাইক ব্র্যান্ডিংয়ে ফোকাস। আবার কিছু কিছু জায়গায় আমি দেখছি কিছু কিছু বিজনেসের জন্য আপনি বলেন যে ভাই আপনার মানে কন্টেন্ট বানানো উচিত নিজের থেকে, বা আপনার ওইভাবে করে মানে প্রমোট করা উচিত। লাইক ধরেন আপনার একটা বিজনেস আছে প্লাস আপনি কন্টেন্ট বানাচ্ছেন, সো এইভাবে করে জিনিসটা করা উচিত। এটা যদি একটু ভাইয়া বলেন। এটা টোটালি ব্যবসাটার অবস্থা এবং কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে মার্কেটে, সে কয়দিন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় বলি। হ্যাঁ ভাইয়া, এটা কোনো সহজ সরল ফর্মুলা নাই। দিস ইজ ট্রু যে আমি কখনো কোনো ব্যবসাকে বলি যে ভাইয়া আপনি ব্র্যান্ডিং আপাতত ফোকাস না করে আপনি সেলসটায় সময় দেন। এটা খুব আমি সবসময় সবাইকে বলি না, এগুলো আসলে অবস্থা ভেদে বলি। হ্যাঁ, এবং ওই ব্যবসাটাকে একটু যখন অ্যানালাইজ করে আমার কাছে মনে হয়, আমার কাছে বলতে আমাদের টিম থেকে যখন মনে হয় তখন আমরা সাজেস্ট করি। আমি কিছু উদাহরণ তোমাকে দিতে পারি ভাইয়া। ব্র্যান্ডিং কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ। কেন? কারণ আমি যখন ভ্যালু অ্যাড করতে চাই তখন হয় আমার এক্সট্রা সময়, এক্সট্রা ইফোর্ট নয় এক্সট্রা টাকা কিছু একটা খরচ করলেই তো আমি আসলে আমার কাস্টমারের কাছে একটা অ্যাডিশনাল কিছু দিতে পারবো, রাইট? সো আমি সেটা কন্টেন্টের মাধ্যমে ভ্যালু দেই অথবা যেভাবেই দেই না কেন, নানান ক্যাম্পেইন করি না, যেটাই করি না কেন। কেউ একজন ব্যবসা করার জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলো যে প্রোডাক্টটা মার্কেটে আগামী 6 মাস সে বিক্রি করার পর তার এত পরিমাণ কম্পিটিটর দাঁড়াবে এবং মার্কেটে ওটা স্যাচুরেটেড হয়ে যাওয়ার একটা চান্স আছে এবং ওই প্রোডাক্টটার প্রতি মানুষের চাহিদাও আস্তে আস্তে কমে যাবে। তখন তাকে বলি কি ভাই এই প্রোডাক্ট নিয়ে আপনি বছরের পর বছর প্ল্যানিং করেন না, আপনি সেলস ফোকাসড এরকম কয়েকটা ক্যাম্পেইন করেন। সেক্ষেত্রে আবার 2 রকমের সাজেশন দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখি যে এই প্রোডাক্টটার কি এই মুহূর্তে ইমিডিয়েট চাহিদা আছে কিনা। যেমন সে মনে করো ব্যথানাশক কিছু একটা নিয়ে আসলো, অথবা আমাদের ঢাকায় কোনো একটা জায়গার পানির খুব সমস্যা, সে সেইটার সলিউশনের জন্য কিছু একটা নিয়ে আসলো। অথবা কোনো এক জায়গায় কয়েকদিন পর পর আগুন লেগে যায় এরকম বললো, সে অগ্নি নির্বাপক কিছু একটা নিয়ে আসলো। আমি বললাম ভাই এখন এটার ডিমান্ড আছে মার্কেটে, আপনি আপাতত এটা নিয়ে সেলস ড্রিভেন একটা ক্যাম্পেইন করে সেল করে দিয়ে মার্কেট থেকে আপনি চাইলে মানে লিভ নিতে পারেন, নো প্রবলেম। আপনি যদি মনে করেন আপনার এর পরে আরও ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আসবেন এই নামে, তাহলে আপনি ব্র্যান্ডিং করতে পারেন। আদারওয়াইজ আপনি এই প্রোডাক্টটা সেল করে দিয়ে ইউ ক্যান টেক অ্যান এক্সিট। আপনি এখানে 50 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি এখান থেকে মার্কেট থেকে 80 লাখ টাকার মতো উঠে আপনি ইউ ক্যান টেক অ্যান এক্সিট। সো এইটা আসলে ভাইয়া ব্যবসা ভেদে বলি। আর যাদের দেখি যে এটা ছোট ব্যবসা নাকি বড় ব্যবসা, এটা বিষয় না। আবার কোনো একটা জায়গায় হচ্ছে মার্কেটের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যেমন আমাদের এরকম আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আছেন, ভাইয়া আছেন, যে ওনারা হচ্ছেন ফ্যামিলি কাউন্সিলিং, হ্যাঁ, কনজিগাল লাইফ কীভাবে আরও বেটার করা যায়, হাজব্যান্ড ওয়াইফে কাপলের সম্পর্ক কীভাবে বেটার করা যায়, এটা নিয়ে কাজ করেন। এখন এখানে তো মার্কেটকে আগে রেডি করে দিতে হবে, মার্কেটের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড করে তারপরে হচ্ছে মানুষ বুঝতে পারবে ও আসলেই তো এই প্রবলেমের কারণে এটা হচ্ছে, তারপরে উনি সলিউশন সেল করতে থাকা। সো এটা একটা লম্বা প্রসেস এবং এই ব্যবসার জন্য ব্র্যান্ডিং ছাড়া উপায় নাই। সো ব্র্যান্ডিং ইজ নট অলওয়েজ লাক্সারি, আবার ব্র্যান্ডিং ইজ নট অলওয়েজ মাস্ট। মানে ব্র্যান্ডিং এমন না যে বিলাসবহুল কিছু, এটা না করা যাবে না, অথবা করেন খুব ভালো হয়। আবার এরকমও না যে ব্র্যান্ডিংটা করতেই হবে। ব্যবসার অবস্থা বুঝে আসলে ডিসিশন নেওয়া যে শুড আই ডু ব্র্যান্ডিং অর আই শুড বি জাস্ট সেলস ফোকাসড কোম্পানি। দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, লাস্ট একটা কোয়েশ্চেন করবো আপনাকে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার যারা এবং যারা বিজনেসম্যান, সো আপনি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি নাকি আমাকে তুমি ধরে নিচ্ছেন? আচ্ছা, আমি ধরে নিলাম। হ্যাঁ, আপনি একজন ডিজিটাল মার্কেটার, যখন আপনি একটা বিজনেস স্টার্ট করতেছেন, আমরা 2টা মাইন্ডসেট বোঝার চেষ্টা করবো। ওকে, এই জন্য কোয়েশ্চেনটা, যখন আপনি ডিজিটাল মার্কেটার এবং আপনি ডিজিটাল মার্কেটার পরে একটা বিজনেস স্টার্ট করতেছেন, ইজ ইট পসিবল যে আপনার কোনো ডিজিটাল মার্কেটার দরকার নেই? কারণ আপনি এর আগে ডিজিটাল মার্কেটার ছিলেন, অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছেন, সো আপনার তো ডিজিটাল মার্কেটার দরকার না, আপনি নিজের ব্র্যান্ডকে নিজেই অনেক ভালোই করতে পারবেন। এখানে আমার 2টা পয়েন্ট বলবো, 2টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি যখন একটা বিজনেস করতেছি তখন কিন্তু আমার একটা বিজনেসের মাইন্ডসেট আছে, আমি বিজনেসের মাইন্ডসেট থেকে তাকাচ্ছি বিজনেসটার দিকে। আবার আমি যখন ডিজিটাল মার্কেটার, তখন আমি ডিজিটাল মার্কেটার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি। আমি একটু সহজ করে দিতে চাই, আপনি আর বলতে পারেন জিনিসটা। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটার তখন আমি কিন্তু অনেক কিছু দেখছি, বিজনেসে কী কী প্রবলেম আছে, বিজনেসে কী কী করা দরকার। যখন আমি বিজনেসম্যান হয়ে গিয়েছি, বিজনেসের ওই মাইন্ডসেটটা চলে আসছে, তখন আমি বিজনেস ওনার ভাই, আমি তো তখন ডিজিটাল মার্কেটার না। ইজ ইট পসিবল যে তখনও আমি ডিজিটাল মার্কেটিং নিজেই করতে পারবো, আমার কোনো মানুষ দরকার হবে না? এটা জিনিস একটু বলেন। আগে আমাকে এটা বলো, তোমার এই টেনশনটা কেন? আচ্ছা, এইটা টেনশনটা বেসিক্যালি আমার এই কারণে। তুমি কি এরকম হয়েছে, তুমি কারো কাজ করতে গেছো, তারপর গিয়ে দেখলে সেই আসলে একজন ডিজিটাল মার্কেটার ছিল, এখন বিজনেসম্যান হয়ে গেছে, তোমাকে কাজটা দিতে চাচ্ছে না, মানে তোমার টেনশনটা কোথায়? টেনশনটা ভাই এই জায়গায় না, টেনশনটা যেটা আমি একবার আপনার থেকে অনেক আগে শুনছিলাম, যে যখন মানুষ
বিজনেসে চলে যায় তখন তার বিজনেসের মাইন্ডসেট হয়ে যায়। আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম Okay. অনেক আগে, তখন হ্যাঁ। আপনি বলছিলেন যে Okay. ভাইয়া যখন মানুষ বিজনেসে চলে যায় তখন তার বিজনেসের মাইন্ডসেট থাকে, তার কারণে সে তার বিজনেসের প্রবলেমগুলো দেখতে পারে না, যেগুলো একটা ডিজিটাল মার্কেটার দেখতে পারে। ওকে, ইন্টারেস্টিং। সো এই জায়গায় হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাঙ্কস ফর মেকিং ইট ইজিয়ার ফর মি। আবারও তো ওই যে আমি একটু আগে তোমাকে ওই কথাটা বলছিলাম, প্রথম আমি তোমার কোয়েশ্চেনটা দুইটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই দুই দিক থেকে আমি অ্যান্সারটা দিই। একজন খুব ভালো গ্রাফিক ডিজাইনার যখন ব্যবসায়ী হয় তখন কি হয়, একজন খুব ভালো গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডেভেলপার অথবা ডিজিটাল মার্কেটার, তারা ব্যবসায়ী বলতে সে ডিজিটাল মার্কেটিংয়ে সার্ভিস দিচ্ছে না, সে হয়তো বা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, সো ওই মুহূর্তে এই মানুষটা যদি তার পার্টিকুলার কোনো একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে স্কিল থেকে থাকে, যে সে একজন ডিজিটাল মার্কেটার ছিলেন অথবা সে গ্রাফিক ডিজাইনার ছিলেন বা ওয়েব ডেভেলপার ছিলেন, তাহলে তার ব্যবসায় অনেক বড় একটা হেল্প হয়। ওকে, ইনিশিয়ালি তার লোক কম লাগে, তার হেল্প হয়, এ ব্যাপারে কোনো কোয়েশ্চেন নাই। এবং তোমার কথা ঠিক যে এই যখন আমরা টিম বিল্ড করি, অর্থাৎ কাজ ডেলিগেট করে দেই, আমি এখন 10 জন মানুষ আমার টিমে আসছে, আমি তাদেরকে কাজ ভাগ করে দিচ্ছি, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং খুব ভালো করতাম, তাই আমার ডিজিটাল মার্কেটার যারা আছে তাদেরকে আমি বারবার খালি এদেরকে বেশি দোষ ধরি, বাকিদের খুব একটা দোষ ধরতে পারি না, এদের দিকে বেশি ফোকাস হয়ে যায়, বাকিদের দিকে টাইম দিতে পারি না, তাহলে কি হয়, টিমটা ব্যালেন্সড হয় না, একদিকে ভার হয়ে পড়ে যাচ্ছে, তাই না? রাইট। হ্যাঁ, এটা একটা প্রবলেম, এটা আমি একদম দেখছি ভাইয়া। যেমন কোনো একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন, কোনো একজন টেকনোলজি নিয়ে কাজ করতেন, মানে ওয়েব ডেভেলপমেন্ট করতেন, উনি ওভারঅল বিজনেসে ফোকাস না করে ওনার যেই দিকে বেশি স্কিল ছিল সেই দিকে বারবার ফোকাস করে থাকে, এর ফলে ব্যবসাটার একটা দুর্বলতা তৈরি হয়, এটা একটা প্রবলেম। সো তুমি যখন কোনো একটা পার্টিকুলার স্কিল নিয়ে ব্যবসায় নামবা, ইনিশিয়ালি তুমি একটা সাপোর্ট পাবা, বাট তোমার যদি টিম বিল্ডিং মাইন্ডসেটের কারণে তুমি যদি আলহামদুলিল্লাহ তোমার সেই ক্যাপাসিটিটাকে সব দিকে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারো, তাহলে দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। তুমি যদি একদিকে বেশি অ্যালাইন্ড হয়ে খুব বেশি ফোকাসড হয়ে হারায় যাও, তাহলে দের ইজ এ ভেরি গুড চান্স তোমার অন্যান্য ডিপার্টমেন্টে কী গ্যাপ পড়তেছে তুমি কখনো ভালো মতো টের পাবা না। আর তোমার এই প্রশ্নের আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে ভাইয়া, আমি যদি একটা ব্যবসা করি, যদিও হয়তো বা এককালে আমি ভালো কি বলেছিলাম ডিজিটাল মার্কেটার ছিলাম, কিন্তু এখন আমি এমনভাবে ব্যবসা করতেছি যে আমি আমার ব্যবসার ডিজিটাল মার্কেটিংয়ের গ্যাপ অথবা মার্কেটিংয়ের গ্যাপগুলা আমি যতটা না বুঝি, এর চেয়ে বাইরের একজন ডিজিটাল মার্কেটার এসে ভালো ধরতে পারে। এটা তো তোমার সেকেন্ড অ্যাঙ্গেল না? রাইট। হ্যাঁ, এইটাও হয়, এটা অনেক বেশি হয়, কারণ একজন ডিজিটাল মার্কেটার বা একজন মার্কেটার সে কি করে, তার পুরো ফোকাস কোথায় দেয়? মার্কেটিংয়ে। আর ব্যবসায়ী তার ফোকাসটা ডিস্ট্রিবিউট করতে হয়। ব্যবসা যদি এরকম জায়গায় যায় যে একদম মানে ওয়ার্ক ডেলিগেট করে দেয়া গেছে, ব্যবসায়ী শুধুমাত্র একটা পার্টিকুলার জায়গা মনোযোগ দিচ্ছে, এটা তো কম হয় সাধারণত বাংলাদেশে। এসএমই বা স্মল স্কেলেও যারা কাজ করতেছে তাদের কথা যদি বলো, তাদেরকে সব দিকেই দেখতে হয়, যে কাস্টমারের সাথে রিলেশনশিপটা ঠিক আছে কিনা, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকতেছে কিনা, সোর্সিং হচ্ছে কিনা, ডেলিভারি এনশিওর করো, আবার টাকা যা আসতেছে সেটা প্রপারলি রোল করতে থাকো, সব দিকে ফোকাস করতে হয় না? সো এই মানুষটার পক্ষে কি পসিবল কোনো একটা পার্টিকুলার জায়গায় খুব বেশি ফোকাস করা? কঠিন হয়ে যায়। সো তখন একজন বাইরের এক্সপার্ট যদি এসে তাকে সময় দেয়, সেই যেই মানুষটার খুব বেশি ফোকাস, তুমি কি এরকম দেখো না ডাক্তার গিয়ে আরেক ডাক্তারের কাছে পরামর্শ নেই? সো ইটস নট লাইক যে ভাই আমি ডাক্তার দেখে আমি আমার সব প্রবলেম বুঝে ফেলছি, না, আমি এখন আরও হয়তো আমি একজন ডাক্তার, আমি এখন হসপিটাল চালাই একটা, তা আমার কাছে মনে হয়েছে যে আমার হসপিটালের একজন ভালো স্পেশালিস্টকে বলতে একটু দেখে দেন তো, আমার না এখানে সমস্যা হচ্ছে, একটু দেখেন তো কী প্রবলেম। বলে আপনি তো আগে ডাক্তার ছিলেন, আপনি কেন নিজে বুঝেন না? এই ব্যাপার এগুলো জাস্ট মানে এমনি বলতে মজা লাগে, বাট রিয়ালিটি ইজ একজন ব্যবসায়ী, তাকে এত কিছুতে ফোকাস করতে হয়, ব্যবসার এতগুলো জায়গা, সে চাইলেও কোনো একটা পার্টিকুলার জায়গায় অতিরিক্ত ফোকাস করতে পারে না, এই জন্য তাকে টিম বিল্ড করতে হয় বা বাইরের এক্সটার্নাল সাপোর্ট নিতে হয়, কনসালটেন্ট নিয়োগ দিতে হয়। দ্যাট ইজ দ্য থিং। ভাইয়া, আপনি যখন মারা যাবেন তখন আপনি কি চান, মানুষ আপনাকে কি হিসেবে মনে রাখবে? মানুষ আমাকে মনে রাখতে হবে না, প্রথম কথা। আলহামদুলিল্লাহ, আমি কতগুলো কাজ করে যেতে চাই, যেটাকে বলতেছে যেগুলো আমার মৃত্যুর পরও আমাকে বেনিফিট দিতে থাকবে। আজকে তোমার সাথে এই কন্টেন্টটা করার মাধ্যমে যদি কারো উপকার হয়, সেটার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করেন অথবা আমাকে সেখান থেকে বেনিফিট দিতে থাকেন, ইনশাআল্লাহ সেটা চাবো আর কি। হ্যাঁ, আমাকে মনে রাখতে হবে না, বাই নেম তো কোনো দরকারই নেই। বাই নেম মানে আমার অর্গানাইজেশনের নামও যে খুব বেশি মনে রাখতে হবে তার কোনো দরকার নাই। ব্যাপারটা হচ্ছে যে এমন একটা প্রসেসের শুরু করে দিয়ে মৃত্যুবরণ করা, যার ফলে হচ্ছে আল্লাহ
দুনিয়াতে খুশি ছিলেন আমার উপর আমি যখন দুনিয়াতে ছিলাম, এবং আমার মৃত্যুর পরে আমার দুনিয়াতে যে সকল কাজ রেখে যাচ্ছি ইনশাল্লাহ সেগুলো আমার গুনাহ বাড়ার কারণ না হোক, বরঞ্চ আমার সাদাগায়ে জারিয়ার কারণ হোক। দ্যাট উড বি আলটিমেট গোল ফর মি ইনশাল্লাহ। আমি তো এটাই প্রথম আপনার সাথে পডকাস্ট করতেছি, সো আমার জন্য বা এই পডকাস্ট বা এই চ্যানেলের জন্য যদি কিছু বলেন। অলরাইট, হ্যাঁ, শামীমের এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ, শামীম হোসেন, মাস্ট সাবস্ক্রাইব ইনশাল্লাহ। শামীম আসলে ইজ এ ভেরি গুড কিড, still he is becoming a man, mashallah. He's taking the responsibility of the family also, mashallah. I really hope তুমি খুব ভালো কাজ করবা, তোমার মাধ্যমে বহু মানুষ উপকৃত হবে, যেমনটা আন্টি বলে নাকি ইনশাআল্লাহ এমনভাবে কাজ করে যেন আরও 10টা মানুষ উপকার উপকৃত করতে হয়। পারো। হ্যাঁ ইনশাআল্লাহ। সো ইয়াপ শামীম, তোমার জন্য দোয়া করি ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ। এবং যারা এতটুকু পর্যন্ত যারা দেখছেন প্লিজ কমেন্ট করেন যে ইফ ইউ ইভেন ওয়াচড ইট। শামীমের কারণে দেখতে পারেন, বাট আমি এতক্ষণ ধরে কথা বলছি, ইভেন আই ডোন্ট নো ইভেন এনিওয়ান ওয়াচড ইট। যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট, আমি কমেন্ট দেখবো। প্লিজ, অবশ্যই। ওকে, সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ।